মাধ্যমিকের যে চ্যাপ্টারটা বিষয়ে প্রত্যেকের একটুখানি ভয় থাকে, সেই চ্যাপ্টারের থেকে টোটাল 12 নম্বরের কোশ্চেন আসে চলতরিৎ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো এবছর পড়ার সম্ভাবনা আছে, সেই কোশ্চেনগুলো সম্পর্কে আমি একটা অ্যাপ্লিকেশন WP এডু অ্যাপ বলে, ওই অ্যাপ্লিকেশন থেকে যে নোটসটা ওরা দিয়েছে সেখান থেকে আমি একটু আলোচনা করে দিচ্ছি। যেমন ধরো চলতরিতে তোমরা একটা কাজ করতে পারো, এই অ্যাপটা ডাউনলোড করে দিতে পারো। দেখো WP এডু অ্যাপ বলে লেখা আছে। এই অ্যাপের তোমরা প্লে স্টোরে যাবে, সেখানে ফিজিক্যাল সায়েন্স বলে একটা অ্যাপ রয়েছে। সেই ফিজিক্যাল সায়েন্স বা মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স, ওই অ্যাপটা ডাউনলোড করে নেবে। তাহলে দেখবে এই সমস্ত নোটসটা তুমি ওখান থেকে পেয়ে যেতে পারো। যেমন যে কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নেবে ওখান থেকে, সেটা হচ্ছে তড়িতাধান। তোমরা জানো যে তড়িতাধানের এসআই একক হচ্ছে কুলম, সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম। এখানের মধ্যে একটা রিলেশন থাকে, 1 কুলম মানে 3 × 10⁹ স্ট্যাট কুলম। বা আধানের মাত্রাটা একবার দেখে নেবে, কিউ সমান হচ্ছে আইটি। এবার যে সূত্রটা তোমরা অনেকবার পড়েছো, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র নিশ্চয়ই জানো যে ওদের মধ্যে যে দুটো স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা হচ্ছে আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এখান থেকে দেখো সূত্রটা দিয়েছে কুলম্বের সূত্র, এফ ভেরিজাস Q1 Q2, আরেকটা হচ্ছে এফ ভেরিজাস 1/r²। ওখানেগুলো জানো তোমরা, এফ ভেরিজাস Q1 Q2/r², যেখানে Q1 Q2 এবং আর পরিবর্তনশীল। তাহলে এফ সমান K × Q1 Q2/r²। এখানে কেটাকে বলা হচ্ছে কুলম্ব ধ্রুবক। তারপর দেখো সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রটা দিয়ে দিয়েছে, এফ ইকুয়ালস টু Q1 Q2/r²। এখানে বলটা ডাইনে প্রকাশ করা যায়। আর এসআই পদ্ধতিতে এফ ইকুয়ালস টু হচ্ছে কে এর ভ্যালুটা 9 × 10⁹ Q1 Q2/r²। এখন যেটা তোমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে যে কুলম্বের সূত্রের শর্তটা কি। এখান থেকে MCQ পড়ে। কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা হচ্ছে কুলম্বের সূত্রটা স্থির তড়িৎ আধানের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো এখান থেকে তোমরা তড়িৎ বিভবটাকে একটু ভালো করে দেখে নিও। তড়িৎ বিভবের সংজ্ঞা বা তড়িৎ বিভব কী রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি, তড়িৎ বিভবের এসআই একক কী হয়, ভোল্ট, সিজিএস একক স্ট্যাট ভোল্ট। আচ্ছা, তড়িৎ বিভবের মাত্রা দেখে নিও। তো এখানে বিভব পার্থক্যের সংজ্ঞাটা একটু দেখে নিচ্ছ। আচ্ছা, এখান থেকে মেনলি যেটা করতে হবে, হ্যাঁ, তড়িৎচালক বল। তড়িৎচালক বলের সংজ্ঞাটা কিন্তু তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে। দেখো এখানে খুব সুন্দর একটা ভালো সংজ্ঞা দিয়েছে, যে মুক্ত বর্তনীতে একক ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ উৎসের মধ্যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য করতে হয়, ঠিক আছে, তাকে বলছে তড়িৎচালক বল। এবং তড়িৎচালক বলে সিজিএস একক স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব, এসআই একক হচ্ছে ভোল্ট। আচ্ছা, এবার দেখো এখানে কতগুলো কোষ দিয়ে দিয়েছে। সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বলের মান কত, 1.08 ভোল্ট। ড্যানিয়েল কোষ 1.08 ভোল্ট। নির্জল কোষ 1.5 ভোল্ট। সঞ্চয়ক কোষ 2.1 ভোল্ট। আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখে নিও। কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝায়? তার মানে তড়িৎচালক বলের যে সংজ্ঞাটা আছে ওখান থেকেই কিন্তু এখানে ডেফিনেশনটা করা হয়েছে। কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় মুক্ত বর্তনীতে কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে 1 কুলম ধনাত্মক আধানকে নিয়ে যেতে গেলে 1.5 জুল কার্য করতে হয়। এটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। তো এতক্ষণ পর্যন্ত যতগুলো কোশ্চেন বলা হলো, তার মধ্যে কুলম্বের সূত্র ছাড়াও যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তড়িৎচালক বল এবং বিভব পদ্ধতির পার্থক্য। ঠিক আছে? এই 2 নম্বর অনেকে শুধু এই 2 নম্বর পার্থক্যটা লিখে দেয়। তড়িৎচালক বল হলো বিভব প্রভেদের কারণ, আর বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল। এটা লিখলে হবে না কিন্তু। তড়িৎচালক বলের সংজ্ঞাটাকে তোমাকে লিখতেই হবে। ঠিক আছে? বিভব পার্থক্যের সংজ্ঞা। তড়িৎচালক বলের মান বিভব প্রভেদের মান অপেক্ষা বেশি হয়, আর বিভব প্রভেদের মান তড়িৎচালক বলের মান অপেক্ষা কম হয়। আচ্ছা, এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্থক্য, যে তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে, আর বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে। আর তড়িৎচালক বলে কি হয়, রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলে তড়িৎচালক বল তৈরি হয়।
আর বর্তনীর কোনো অংশে তড়িৎ শক্তি যখন অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয় তাকে বিভব প্রভেদের সৃষ্টি হয়। ঠিক আছে। আচ্ছা, প্রবাহমাত্রা নিশ্চয়ই জানো, আধান বাই সময়। প্রবাহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, এগুলো তোমরা জানো। আচ্ছা, এই দেখো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ওহমের সূত্র। উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থাটাকে দেখো লিখে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্তুচ্ছেদ অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এবং ওটাকে ব্যাখ্যা করেছে দেখো ছবি দিয়ে, V1 V2, তাহলে বিভব পার্থক্য V সমান হচ্ছে V1 মাইনাস V2। দেখো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্টটা গেছে, তাই না? এ থেকে বি এর দিকে গেছে, তাহলে V1 এর মানটা বেশি, তাই না? আচ্ছা, তাহলে বিভব পার্থক্য এবং প্রবাহমাত্রার অনুপাতটা হচ্ছে ধ্রুবক এবং সেটাকে আর দিয়ে লেখা হচ্ছে, তাই না? এই আরটা কী বলো তো? আরটা হচ্ছে রোধ, এটা সবাই জানি। এখানে রোধের কাকে বলে বা ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, এটা একটু দেখে নিও, এগুলো তোমরা জানো। আচ্ছা, এই দেখো লেখচিত্রটা, ওহমের সূত্রের লেখচিত্র, এইটা কিন্তু ভালো করে দেখে নিও। দেখো ভিআই লেখচিত্র, তাই না? একদিকে ভি আছে, একদিকে আই আছে এবং মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, মানে যে সমস্ত পরিবাহী এই তার লেখচিত্র, যাদের ভিআই লেখচিত্র এরকম হয় তাদেরকে বলা হয় ওহমীয় পরিবাহী। এই দেখো ওহমীয় পরিবাহী আর অহমীয় পরিবাহী, এটা একবার পড়ে নেবে। আচ্ছা, এই বছর যেটা আমি মনে করছি খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধ আর নষ্ট ভোল্ট। ঠিক আছে, এই পার্টটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্স দিয়ে ভালো করে পড়বে, কোষের আভ্যন্তরীণ রোধ আর নষ্ট ভোল্ট। এখানে আমি দুটো জিনিস মনে করিয়ে দিই, আমি এটা বলেছিলাম যে এই দেখো কোষের ছবিটা দেখতে পাচ্ছ, এই দেখো ক্যাপিটাল ই হচ্ছে তড়িৎচালক বল আর স্মল আর হচ্ছে আভ্যন্তরীণ রোধ আর আই হচ্ছে কারেন্ট, রোধ হচ্ছে আর। এখানে দুটো সূত্র কি, একটা সূত্র হচ্ছে প্রবাহমাত্রা সমান হচ্ছে মোট তড়িৎচালক বল বাই মোট রোধ, অর্থাৎ ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে নষ্ট ভোল্টেজ ই মাইনাস ভি। এখানে ভি কি হয় না, আই ইন্টু আর, মানে ক্যাপিটাল আই ইন্টু ক্যাপিটাল আর। ই মাইনাস ভি সমান আই ইন্টু স্মল আর। তাহলে ই মাইনাস ভিটাই হচ্ছে এখানে নষ্ট ভোল্ট। কেন বলো তো? কারণ কোষটাতে তড়িৎচালক বল ই উৎপন্ন করছে আর যেটা খরচা হচ্ছে সেটা হচ্ছে ভি। এখানে কিন্তু ভিটা লেখা নেই, ভিটা মানে ওই আর রোধের দুই প্রান্তে যে বিভব পার্থক্য, ভি সমান হচ্ছে আই আর। ধরো আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা কোষের গায়ে দেখবে 1.5 ভোল্ট লেখা থাকে, তাই না? তার মানে কি, ওটা হচ্ছে তার তড়িৎচালক বল 1.5 ভোল্ট, কিন্তু এই আর রোধের দু প্রান্তে যে ভোল্টেজটা পাওয়া যাচ্ছে সেটা দেখো 1.48 ভোল্ট। তার মানে কতটা ভোল্টেজ নষ্ট হয়ে গেল? 0.02 ভোল্ট। কী করে পেলাম না, ইটা ছিল 1.5 ভোল্ট আর ওখানে ভিটা হচ্ছে ধরো 1.48 ভোল্ট, যেটা আর রোধের দু প্রান্তে ভোল্টেজটা পাওয়া যাচ্ছে। তার মানে ই মাইনাস ভি মানে কতটা ভোল্টেজ নষ্ট হয়ে গেল? 0.02 ভোল্ট। এবং সেটা কি করে পাবো না, আই ইন্টু স্মল আর করলে। এখানে দেখো সুন্দরভাবে চলে এসছে ছবি, রিলেশনটাই দেখো ই মাইনাস ভি। এখানে অবশ্য একটু অন্যভাবে লিখেছে, এরা নষ্ট ভোল্টটাকেই স্মল ভি ধরে নিয়েছে, ঠিক আছে, আই ইন্টু আরটাকে স্মল ভি ধরেছে। আচ্ছা, নষ্ট ভোল্ট কাকে বলে, নষ্ট ভোল্টের উৎপত্তি কারণ কি? আভ্যন্তরীণ রোধের কারণেই কিন্তু ভোল্টেজটা নষ্ট হয়। তারপরে রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে এগুলো জানো, আর ভেরিজাস এল, আর ভেরিজাস এল বাই এ, ওখান থেকে মোটামুটি সবাইকারই জানা আছে। রোধের উষ্ণতা গুণাঙ্কটা একটু পড়ে নিও, এই যে আর.টি সমান R0 ইন্টু 1 প্লাস আলফা টি। ধাতবের ক্ষেত্রে প্লাস হচ্ছে মানে রোধ বাড়ছে, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে যেহেতু রোধ কমে যায়, উষ্ণতা বাড়লে রোধ কমে, সেই জন্য দেখো মাইনাসে এসছে সমীকরণটা। আচ্ছা, তারপর ধরো রোধ, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, এগুলো জানো। এখানে তোমাদের দেখবে আগের অডিওতে বলেছিলাম যে রোধের ফর্মুলা ছিল আর ইকুয়ালস টু কে এল স্কোয়ার, এখান থেকে কিন্তু এসছে, তাই না? আর সমান রো ইন্টু এল বাই এ। এবার ধরো এ মানে বলেছিলাম ভি বাই এল, আগের অডিওটা শুনে নেবে যদি না শুনে থাকো। এ সমান হচ্ছে ভি বাই এল, ওখান থেকে আমরা আর সমান কে এল স্কোয়ার সূত্র নিয়ে এসেছিলাম। আচ্ছা, রোধাঙ্ক তার এসআই একক জানো, ওহম মিটার, সিজিএস একক, ওহম সেমি, কী করে আসে সেগুলো মোটামুটি তোমাদের জানা আছে, এগুলোতে আমি সময় নষ্ট করছি না। আচ্ছা, এখানে ধরো এই কোশ্চেনটা একটু দেখে নিও, রোধের কী রকম পরিবর্তন হয়।
মোটামুটি আমি দেখলাম যে এই অ্যাপটা যদি কেউ ভালো করে দেখতে পারে খুব মন দিয়ে 2 দিন ধরে, তাহলে আমার মনে হয় জলতরিতে যত রকম সমস্যা আছে সব কিন্তু কেটে যাবে, কিন্তু মন দিয়ে দেখতে হবে। আচ্ছা, এই দেখো, আর রোধের একটি ধাতব তারকে টেনে দ্বিগুণ করা হলো, তারটি রোধের কি পরিবর্তন হবে, তাই না? এটা এই কোশ্চেনটাই তোমাদের আগের অডিওতে আমি বুঝিয়েছিলাম যে কেন 4 গুণ বৃদ্ধি পাচ্ছে, কত সহজে এটা করা যায়। আর ইকুয়ালস টু কে এল স্কোয়ার ধরে, এলটা ধরো ডবল হলো, তাহলে 2l তার হোল স্কোয়ার মানে কি হলো 4l স্কোয়ার, তার মানে 4kl স্কোয়ার, তার মানে 4r। তাহলে এত করতে হচ্ছে না আমাকে যে দৈর্ঘ্যটা বাড়াচ্ছি, ক্ষেত্রফল কমাচ্ছি, তাই না? আর ইকুয়ালস টু কে এল স্কোয়ার ফর্মুলা ইউজ করলে তোমরা রোধের কত গুণ হবে সেটা ডাইরেক্ট পেয়ে যাবে। পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক, তোমরা জানো। এরকম হচ্ছে মো, দেখো মোটাকে কেমন করে লেখা হয়, বা সিমেন্স, একদম ডিটেলসে লেখা আছে এটা। পরিবাহিতাঙ্ক হচ্ছে রোধাঙ্কের অনন্যক, জানো। এই দেখো রোধাঙ্কের উষ্ণতা লেখচিত্র, এটা কিন্তু সব বইয়ে পাবে না, কিন্তু ইম্পর্টেন্ট। রোয়ের সাথে ক্যাপিটাল টি এর লেখচিত্রটা, তাই না? আচ্ছা, অর্ধপরিবাহী জার্মেনিয়াম সিলিকন, তোমরা জানো অর্ধপরিবাহী উদাহরণ। আচ্ছা, অর্ধপরিবাহী রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে কমে যায়, অনেক সময় শর্ট কোশ্চেনে দেয় এখান থেকে। হ্যাঁ, রোধের উষ্ণতা গুণাঙ্ক এখানে ঋণাত্মক। তারপরে ধরো এখানে সিলিকন, জার্মেনিয়াম, ডায়োড, ওর উদাহরণগুলো দিয়েছে। আচ্ছা, অন্তরক তোমরা জানো, অন্তরক এগুলো হয়তো পরীক্ষায় খুব একটা বেশি পড়বে না। হ্যাঁ, অতি পরিবাহী সংকট উষ্ণতা, এটা দেখে নিও। আর অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক আর উষ্ণতার মধ্যে সম্পর্ক দেখো, উষ্ণতা বাড়লে হঠাৎ করে রোধাঙ্কটা বৃদ্ধি পাচ্ছে, তাই না? এখানে দেখো সংকট উষ্ণতা টিসি বলে দিয়েছে। যেমন পারদের সংকট উষ্ণতা হচ্ছে 4.2 কেলভিন, সিসার হচ্ছে 7 কেলভিন। অনেক ডিটেলসে লেখা আছে যেগুলো তোমরা সাধারণ বইয়ে পাবে না, কিন্তু এখানে পেয়ে যাবে। যারা একটু ভালো করে চ্যাপ্টারটা সম্পর্কে কনসেপ্ট নিতে চাও তারা কিন্তু এই নোটসটা ফলো করতে পারো, খুব ভালো রোধ। আচ্ছা, তারপর দেখো শ্রেণী সমবায়ের তুল্য রোধ, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সুন্দরভাবে দেওয়া আছে, তাই না? শ্রেণী সমবায়ের তুল্য রোধ যেন রোধগুলো সমষ্টি হয়, আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা কী করে বার করে, দুটো রোধের ক্ষেত্রে আমি শিখিয়েছিলাম যে আর ইকুয়ালস টু R1R2 ডিভাইড বাই R1 প্লাস R2। আর 3টে রোধ বা 4টে রোধের ক্ষেত্রে তোমরা ওই 1/R এর ফর্মুলাটাই কিন্তু ইউজ করবে। 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এই দেখো 2 নম্বরে দেওয়া আছে। আচ্ছা, সমান্তরাল সমবায় কোনো শাখায় তড়িৎ প্রবাহমাত্রা সমবায়ের তুল্য রোধ ওই শাখার রোধ ইন্টু মূল প্রবাহমাত্রা। আচ্ছা, এইটা বলতে চেয়েছে যে ধরো দুটো রোধ আছে, একটা R1 একটা R2, তারা সমান্তরাল সমবায়ে যুক্ত। এবার ধরো R1 রোধের মধ্যে কতটা প্রবাহমাত্রা যাবে, সেটার ফর্মুলা কি না, ফর্মুলাটা হচ্ছে মূল প্রবাহমাত্রা হচ্ছে I ইন্টু ধরো R1 রোধটা, ঠিক আছে? এটা একটুখানি অন্যভাবে দিয়েছে ওরা, আমি যেটা বলি এটা হচ্ছে যে I1 প্রবাহ যাচ্ছে R1 রোধে, তাহলে I1 বার করতে গেলে আমার করতে হবে I ইন্টু উল্টো দিকের রোধ, মানে R2 ডিভাইড বাই R1 প্লাস R2। এটা করে দিলেই হয়ে যাবে, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে ধরো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বার করেছে ওরা। আচ্ছা আচ্ছা, তুল্য রোধটা পরে বার করেছে যে আর ইকুয়ালস টু, এই কোশ্চেনটা একটু দেখে নিও তো ভালো করে। প্রমাণ করো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ছোট, মানে সব থেকে যেটা ছোট রোধ তার থেকেও হচ্ছে ছোট। আর এবার যেটা আমি অডিওতে বলেছিলাম যে জুলের সূত্রগুলো, হ্যাঁ খুব সুন্দরভাবে দেখো জুলের সূত্রগুলো দেওয়া আছে, নোটসটা থেকে দেখে নিও। আবার বলে দিচ্ছি ভালো করে, এটা WB এডু অ্যাপের তৈরি করা একটা খুব ভালো নোটস, সেটা হচ্ছে মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স। হ্যাঁ, এটা বলে প্লে স্টোরে সার্চ করবে, দেখবে এই নোটসটা পেয়ে যাবে। চলতরিৎ, শুধু চলতরিৎ নয়, সমস্ত চ্যাপ্টারে তুমি নোটস পেয়ে যাবে ওখান থেকে, এবং সেখান থেকে প্র্যাকটিসও করতে পারবে। খুব ভালো অ্যাপ এবং নিখুঁত, কোনো ভুল নেই। আচ্ছা, তাপের জুলের সূত্র সবাই জানো, জুলের সূত্র থেকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা। আচ্ছা, এখানে দেখো ডিসি এসিটাও বলে দিয়েছে যে কোনো পরিবাহীতে ডিসির পরিবর্তে এসি প্রভাব পাঠালে তাপ উৎপন্ন হবে কি। এটা অনেকেরই মনে প্রশ্ন থাকে যে এসি মানে তো কারেন্টটা একবার বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছে, একবার ডান দিক থেকে বাঁদিকে যাচ্ছে, তাহলে তাহলে কি একবার তাপ উৎপন্ন হবে একবার তাপ শোষণ হবে? তা কিন্তু নয়, কারণ আয়ের অভিমুখ উঠলেও
আমাদের জুলের সূত্রটা কী ছিল, এইচ সমান আই স্কোয়ার আর টি। তাহলে আইটা যদি মাইনাস আইও হয়, মাইনাস আই তার হোল স্কোয়ার মানে সেই তো আই স্কোয়ারই আসছে না। তার মানে এইচটা পজিটিভই আসছে, মানে পরিবর্তী প্রবাহ পাঠালেও কিন্তু তাপ উৎপন্ন হয়। আচ্ছা, এগুলো যতটা ইম্পর্টেন্ট তার থেকে ফিউজ তারটা যা কিছু আছে, ফিউজ তারের সমস্ত কিছু ভালো করে পড়ে নেবে। ফিউজ তার থেকে কোশ্চেন দেবেই একদম। ফিউজ তার কী দিয়ে তৈরি, দেখো টিন এবং সীসা সংকর ধাতু, এই দেখো দেখা আছে। এসএন হচ্ছে 25% আর লেড হচ্ছে, সীসা মানে এখানে লেড 75%। ফিউজ তারের অধাঙ্ক উচ্চমানের, গলনাঙ্ক নিম্নমানের। ফিউজ তার বৈদ্যুতিক লাইনের শ্রেণী সমবায় যুক্ত থাকে, যে কোনো জায়গা থেকে শর্ট কোশ্চেন দিতে পারে। ফিউজ তারের কার্যনীতি পড়বে, ব্যবহার পড়বে, কেন ফিউজ তার ব্যবহার করা হয়, 5 এম্পিয়ার ফিউজ বলতে কী বোঝায়, ঠিক আছে, এগুলো একটু পড়ে নিও। বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রি নাইক্রম তার, এই জায়গাটা একটু পড়বে। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কী দিয়ে তৈরি, তাই না, এগুলো পড়ে নেবে। আচ্ছা, তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা নিশ্চয়ই জানো তো। এখান থেকে তড়িৎ শক্তি আগে প্রথমে বলেছে, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, তাহলে কোনো তড়িৎ যন্ত্রে কার্য করার সামর্থ্যকে ওই যন্ত্রে তড়িৎ শক্তি বলে। তড়িৎ ক্ষমতার 3টে রাশিমালা আছে এখানে, সেই জন্য তড়িৎ শক্তির রাশিমালা ওখান থেকে বের করেছে। সরি, আচ্ছা আগে চলে গেলাম, 1 মিনিট। কত দূর এসেছিলাম, হ্যাঁ অনেকটা চলে গেছি, 16 মিনিট হয়ে গেছে। হ্যাঁ ফিউজ তার, এই যে, হ্যাঁ একটু বড় করে দিই তাহলে সুবিধা হবে। এই দেখো, ওয়াট ঘন্টা কোন রাশির একক, ঠিক আছে, কিলোওয়াট, তোমরা সেই কিলোওয়াট ঘন্টা আমি বুঝেছিলাম না, বিওটি একক। তাহলে দেখো ওয়াট ঘন্টা, ওই যখন বিভিন্ন সালের কোশ্চেনগুলো দেখবে আগের অডিওটাতে আছে, ওখানেই ওয়াট ঘন্টা বা বিওটি একক সম্পর্কে বলে দিয়েছিলাম। 1 কিলোওয়াট সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রে 1 ঘন্টায় ব্যয়িত তড়িৎ শক্তিকে বলা হচ্ছে, এটা সরি রোটেট হয়ে যাচ্ছে বারবার, এক্সট্রিমলি সরি। আসলে সবগুলো তো ডিটেলসে পড়ানো বোঝানো সম্ভব নয়, তাই আমি একটু জাস্ট হিন্টস দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তোমরা পুরো ভিডিওটা দেখো, যে জায়গাগুলো খুব কঠিন জায়গা সেগুলো আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, কোনো বৈদ্যুতিক বাতির রেটিং 220 ভোল্ট 100 ওয়াট, এই কোশ্চেনটা একটু দেখে নিও ভালো করে। কোনো বৈদ্যুতিক বাতির রেটিং 220 ভোল্ট 100 ওয়াট বলতে বোঝায় বাতিটিকে 220 ভোল্ট বিভব বিশিষ্ট একটি বৈদ্যুতিক লাইনে যোগ করলে বাতিটি সব থেকে উজ্জ্বলভাবে জ্বলবে। মানে কি, ধরো একটা বাতির গায়ে 220 ভোল্ট লেখা আছে, এটা অর্থ কি, যে 220 ভোল্টে আমরা যদি যোগ করি তাহলে বাতিটা সব থেকে উজ্জ্বলভাবে জ্বলবে। আর কি, 100 ওয়াট, ওয়াট মানে কি জুল পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে সে 100 জুল হিসেবে তড়িৎ শক্তি ব্যয় করবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপর যেটা সবাই পারে করতে সেটা হচ্ছে সিএফএল এলইডি। এটা নিশ্চয়ই ভালো করে মুখস্থ হয়ে গেছে অলরেডি, কারণ আর তো বেশি পরীক্ষার দেরি নেই। যারা এখনও করেনি এইটা কিন্তু খুব ভালো করে করবে, এখান থেকে পাবেই কোশ্চেন। সিএফএল আর এলইডির দুটি সুবিধা, মানে সিএফএলের তুলনায় এলইডি অথবা ভাস্করবাদীর তুলনায় সিএফএলের সুবিধা, ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট, যে 220 ভোল্ট 40 ওয়াট, 220 ভোল্ট 60 ওয়াট, বাতির দুদিকে একবার শ্রেণী সমবায় একবার সমান্তরাল সমবায়। কীভাবে রোধের ব্যাপারটা হয় না হয় এগুলো কিন্তু আগের অডিওতে বোঝানো আছে, একবার ওই জায়গাটা শুনে নিতে পারো। আচ্ছা, বাড়ির তড়িৎ সংযোগ ব্যবস্থায় আলো পাখা এগুলো কি সমান্তরাল সমবায় যুক্ত করা হয়, তোমরা জানো কেন যুক্ত করা হয়, কীভাবে, সব লেখা আছে। আচ্ছা, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা কিন্তু মুখস্থ করতেই হবে। দক্ষিণ মুষ্টি নিয়ম দেখে নিও একবার। হ্যাঁ, এই জায়গাটা অনেকে না এই ওরস্টেডের পরীক্ষাটা বুঝতে পারে না ঠিক মতো করে। চুম্বক শলাকার বিক্ষেপের নিয়ম, এটা অবশ্য এটা কোন নিয়মে বলেছে ওরা, দক্ষিণ মুষ্টি নিয়ম। আচ্ছা, চুম্বক শলাকার উপরে উত্তর থেকে দক্ষিণে, এটা তো ওরস্টেডের নিয়মটাই দেওয়া আছে। তারের অবস্থান, প্রবাহের অভিমুখ, তাহলে উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হবে এটা একটু দেখে নিও। চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য, এত ডিটেলসে যারা
যারা ডিটেলসে পড়েনি তারা কিন্তু সব কোশ্চেন এখন দেখতে যেও না, ঠিক আছে? সব কোশ্চেন দেখতে গেলে তখন গণ্ডগোল হয়ে যাবে। খুব আনকমন কোশ্চেন লাগলে দেখ, হ্যাঁ এই ছবিটা একটু ভালো করে বুঝে নেওয়া দরকার, যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। মানে দেখো, কারেন্টটা ক্লকওয়াইজ যাচ্ছে মানে সেখানে কি হবে, দক্ষিণ মেরুর সৃষ্টি হবে। আর কারেন্টটা যখন অ্যান্টি ক্লকওয়াইজ যায় তখন কি হয়, উত্তর মেরুর সৃষ্টি হয়। অর্থাৎ একটা সলিনয়েডে যেদিক থেকে দেখলে কারেন্টটা ঘড়ির কাঁটার দিকে হবে সেই দিকে তৈরি হবে দক্ষিণ মেরু, আর একটা সলিনয়েডে যেদিক থেকে দেখলে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেদিকে কিন্তু উত্তর মেরু গঠিত হবে। তোমরা জানো যে একটা সলিনয়েডের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালে সেটা একটা চুম্বকের মতো আচরণ করে, তাই না? আচ্ছা, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম নিশ্চয়ই মনে রাখতে পারবে। এখানে মনে রাখবে বামহস্ত নিয়মে বাম হাতের কথাটাই লিখতে ভুলে যায় অনেকে। বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী আর মধ্যমা, তিনটে তো আঙুল, তিনটে আঙুলে কি বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর কি হবে সবসময়, বামহস্ত নিয়মে প্রথমে তুমি তর্জনীটা বলবে, তারপরে মধ্যমাটা বলবে, লাস্টে বৃদ্ধাঙ্গুষ্ঠটা, তাই না? তর্জনী সবসময় চৌম্বক ক্ষেত্র, মধ্যমা সবসময় তড়িৎ প্রবাহ, আর বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে ক্রিয়াশীল চৌম্বক বলের অভিমুখ বা পরিবাহীর গতির অভিমুখ। এখানে ক্রিয়াশীল বলের অভিমুখ দিয়ে দিয়েছে, অসুবিধা নেই, মোটর নিয়ম এটাকে বলছে। আর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কোথায় ইউজ করে, বার্লোচক্রে, নিশ্চয়ই জানো। বার্লোচক্রে ঘূর্ণন বেগ বৃদ্ধির দুটি উপায় ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রবাহমাত্রা বাড়িয়ে বার্লোচক্রটা বেশি তাড়াতাড়ি ঘোরানো যায়, আর চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য বাড়িয়ে, এগুলো দেখে নিও। বার্লোচক্রে ঘূর্ণন অভিমুখ কীভাবে বিপরীত করবে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার। হ্যাঁ, এইটাও যেমন অনেকবার পড়েছে যে বার্লোচক্রে ডিসির পরিবর্তে এসি ব্যবহার করলে ঘূর্ণন হবে কি, এসি তো কাজই করবে না, না এসি মানে কি, প্রবাহের অভিমুখ চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার বারবার করে, এই যে অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, ফলে কী হবে, চক্রের উপর ক্রিয়াশীল বলের অভিমুখটাও প্রতি মুহূর্তে পরিবর্তিত হবে। মানে চক্রটা ভাববে আমি একবার বাদি মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, কখনো মনে হবে ক্লকওয়াইজ, তো কাজই করবে না সেটা। আচ্ছা, এবার দেখো বৈদ্যুতিক মোটর। মোটর হচ্ছে দু প্রকার, একটা ডিসি মোটর, একটা এসি মোটর। আচ্ছা, মোটর তো বলা হয়েছে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, তাই না? মোটরে কি হয়, তড়িৎ প্রবাহের উপর চুম্বকটা কাজ করে। মোটরের কার্যনীতি মানেই তুমি বার্লোচক্রটা মনে করবে, যে বার্লোচক্রতে কী থাকে, একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক থাকে, সেটা কার উপর কাজ করে না, উপর থেকে কারেন্টটা দেখবে নেমে আসে, মানে তড়িৎ প্রবাহের উপর চুম্বকটা কাজ করে, তাই না? আচ্ছা, এখানে ডিসি মোটরের বর্ণনা খুব সুন্দরভাবে দেওয়া আছে, কোনটা ক্ষেত্র চুম্বক, কোনটা আর্মেচার, কোনটা কমিউটেটর। বইয়ের ছবিগুলো খুব থাকে, মানে কঠিন করে থাকে। দেখো এখানে ছবিগুলো কি সুন্দরভাবে আঁকা আছে, এখান থেকে তুমি ছবিটা এঁকে জিনিসটাকে তুমি ভালো করে পড়ে নিও। এগুলোতে খুব কনফিউশন হয়, তো ওই জন্য খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে, পড়লেই বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী খুব সুন্দর করে লেখা আছে, তাই না? মোটরের ঘূর্ণন শক্তি বৃদ্ধির উপায়গুলো, আর্মেচারের পাক সংখ্যা বাড়িয়ে, মানে কুণ্ডলীর আর্মেচারের মধ্যে প্রবাহমাত্রা বাড়িয়ে, আর ক্ষেত্র চুম্বকের চৌম্বক শক্তি বাড়িয়ে। ডিসি মোটর কোথায় কোথায় ব্যবহার করা হয়, হ্যাঁ বার্লোচক্র কি বৈদ্যুতিক মোটর বলা যাবে, বার্লোচক্র তো তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে। আমি আগের অডিওতে বলেও দিয়েছিলাম যে মোটর আর ডায়নামোর পার্থক্য বলার সময়, যে মোটর কোথায় থাকে, ফ্যানের মধ্যে থাকে না, আর ফ্যানে কি আসে, বাইরে থেকে তড়িৎ শক্তি আসে, আর মোটরটা ঘুরছে বলে ওখানে যান্ত্রিক শক্তি উৎপন্ন হচ্ছে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে বার্লোচক্র হচ্ছে একটা মোটর। এবার এর পর থেকে অনেকে এই জায়গাটা পুরোপুরি বাদ দিয়ে দেয়, বাদ দিলে হবে না, এখান থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে। তড়িৎচুম্বকীয় আবেশ, চৌম্বক প্রবাহ, ম্যাগনেটিক ফ্লাক্স, একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত যে চৌম্বক বলরেখার সংখ্যা, সেটাকে বলা হচ্ছে চৌম্বক প্রবাহ। চৌম্বক প্রবাহে এসআই একক ওয়েবার, ম্যাক্সওয়েল একক হচ্ছে, এই চৌম্বক প্রবাহে সিজিএস একক হচ্ছে ম্যাক্সওয়েল, 1 ওয়েবার মানে 10⁸ ম্যাক্সওয়েল। এগুলো যদিও একটু এক্সট্রা দেওয়া আছে, জেনে রাখা ভালো, কোশ্চেন পড়বে না, হ্যাঁ। কিন্তু চৌম্বক প্রবাহ সিজিএস একক এসআই একক থাকতেই পারে। চৌম্বক আবেশ, চৌম্বক আবেশ আর চৌম্বক প্রবাহের ডেফিনেশনের মধ্যে পার্থক্য কী, শুধু একক ক্ষেত্রফলটা যোগ হয়ে যাবে আবেশের ক্ষেত্রে, ঠিক আছে। এবং এসআই পদ্ধতিতে একক কি, টেসলা। দেখো ওয়েবার পার মিটার স্কোয়ার কেন এলো, তার কারণ একক ক্ষেত্রফল নিয়েছি। তারপরে ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার, 1 টেসলা সমান 10⁴ গাউস,
গাউস মানে ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার, চুম্বক আবেশের একক। এবং এটা তুমি প্রমাণও করতে পারবে। 1 টেসলা মানে 1 ওয়েবার বাই 1 মিটার স্কোয়ার, 1 ওয়েবার মানে 10⁸ ম্যাক্সওয়েল, 1 মিটার স্কোয়ার মানে 10⁴ সেমি স্কোয়ার। এই ক্যালকুলেশন করলে 10⁴ ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার আসবে, সেটাই হচ্ছে 10⁴ গাউস। ঠিক আছে। আচ্ছা, তড়িৎচুম্বকে আবেশ, আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট প্রবাহ, এগুলো একটু দেখে নিও। তবে কিন্তু মুখস্থ করবে কোনটা? এই ফ্যারাডের সূত্র। যে কোনো একটা বদ্ধ কুণ্ডলের মধ্য দিয়ে চৌম্বক বলরেখা অর্থাৎ চৌম্বক প্রবাহের পরিবর্তন যদি হয়, একটা বদ্ধ কুণ্ডলী রয়েছে, তার মধ্যে চৌম্বক প্রবাহ ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তখনই কিন্তু বলছে কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল তৈরি হবে, আবিষ্ট হবে। এবং এই চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ হবে ততক্ষণই আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হবে। আর এই আবিষ্ট তড়িৎচালক বলের মানটা কি হচ্ছে? চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। মানে কি, ধরো কোনো একটা কুণ্ডলীতে প্রথমে চৌম্বক প্রবাহ বা লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা হচ্ছে φ1, আর টি সময় পরে চৌম্বক প্রবাহটা হলো φ2। তাহলে টি সময় পরিবর্তন কত হলো? φ2 মাইনাস φ1। তাহলে এবার আবিষ্ট তড়িৎচালক বল ই ভেরিজাস তাহলে কি হয়ে যাবে না? φ2 মাইনাস φ1 বাই টি, অর্থাৎ চৌম্বক প্রবাহের পরিবর্তন বাই সময়ের সাথে সমানুপাতিক। এবার লেঞ্জের সূত্র কি? লেঞ্জের সূত্র জানো, তড়িৎচুম্বকে আবেশের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যাতে যে কারণে আবিষ্ট প্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। মানেটা কি? যেমন ধরো তুমি এখন আমার কাছে পড়ছো, ঠিক আছে, আমার কাছে এখন ভিডিওটা শুনছো, মানে ভিডিও শোনা যায় না, সরি, অডিওটা শুনছো আর দেখছো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এরপরে ধরো আধ ঘন্টা পরে তুমি কোনো জায়গায় যেয়ে আমারই বদনাম করলে, বা ওই সময় ধরো আমারই বদনাম করে যাচ্ছ, মানে যে কারণে ধরো পড়াটা শুনছো, মানে যার কাছ থেকে তুমি পড়াটা শুনছো তারই বদনাম করছো, তাকেই বাধা দিচ্ছ। এখানে ব্যাপারটা কিন্তু তাই, যে আবিষ্ট প্রবাহের অভিমুখ এমনই হবে যাতে কী হবে না, যে কারণে প্রবাহটা তৈরি হচ্ছিল, চুম্বকটা গতিশীল থাকার জন্য ধরো কুণ্ডলীর মধ্যে কারেন্ট তৈরি হচ্ছে, এবার কুণ্ডলীটার মধ্যে যে প্রবাহের অভিমুখটা এমনই হবে যাতে ওখানে ওই চুম্বকের গতিটাকে সে বাধা দিতে পারে। যেমন ধরো নর্থ মেরু ঢুকছে, তাহলে সলিনয়েডের মধ্যে নর্থ মেরুই তৈরি হবে, বা কুণ্ডলীর মধ্যে নর্থ মেরু তৈরি হবে সামনের পৃষ্ঠে, যাতে নর্থে বিকর্ষণ হয়, বাধা দিতে পারে। এবার তড়িৎচুম্বক আবেশের প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি? দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারি? লেঞ্জের সূত্র থেকে কি জানতে পারি? খুব সুন্দর দিয়েছে। লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ নীতি এত সুন্দরভাবে তুমি কোনো বইয়ে পাবে না, এত সুন্দরভাবে দিয়েছে। এটা কিন্তু ভালো করে মুখস্থ করে নিও। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম নিশ্চয়ই জানো। বাম হস্তের সাথে ডান হস্তের ডিফারেন্সটা কি? বাম হস্তের ক্ষেত্রে বাম হাত লিখতে হবে, ডান হস্তের ক্ষেত্রে ডান হাত লিখতে হবে। তর্জনী একই থাকবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। মধ্যমা তোমার ওখানে বাম হস্ত নিয়মের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুষ্ঠটা লাস্টে লিখেছিলে, আগে মধ্যমা লিখেছিলে। এখানে কিন্তু ডান হস্তের ক্ষেত্রে তোমাকে বৃদ্ধাঙ্গুষ্ঠটা আগে লিখতে হবে, মধ্যমাটা শেষে লিখতে হবে। যেমন ধরো তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, আচ্ছা, বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ, তাহলে মধ্যমা হবে লাস্টে আবিষ্ট প্রবাহের অভিমুখ। তড়িৎ প্রবাহের আগে আবিষ্ট কথাটা দিতেই হবে, নাহলে কিন্তু জিরো। আচ্ছা, এসি ডিসির ব্যাপারটা দেখে নেবে। দেখো ডিসি প্রবাহের ছবি দেখলেই বুঝতে পারবে, ডিসিতে কারেন্ট সবসময় সমান্তরাল, মানে একই থাকছে, কিন্তু এসিতে কী হচ্ছে, অভিমুখটা চেঞ্জ হচ্ছে এবং কারেন্টের ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিসি অপেক্ষা এসি ব্যবহারে দুটি সুবিধা আর দুটি অসুবিধা, খুব ভালো করে এটা মুখস্থ করবে। আচ্ছা, ডাইনামোটা দেওয়া আছে এখানে, ডাইনামো কাকে বলে? এই যে এইটা অনেক সময় শর্ট কোশ্চেনে দেয়, যে ভারতবর্ষে উৎপন্ন পরিবর্তী প্রবাহ এসি কম্পাঙ্ক কত হচ্ছে? 50 হার্জ, ঠিক আছে। আচ্ছা, এসি ডাইনামোর গঠন দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এসি ডাইনামোর গঠনটা ভালো করে পড়তে হবে, এখান থেকে ভেতর থেকে শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে। হ্যাঁ, গঠন বা কার্যনীতি, কার্যনীতিটাও দেখো সুন্দর ছবি করে বুঝিয়ে দেওয়া আছে। যদি কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে আমাকে বলো, আমি তখন আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, ডিসি ডাইনামোর গঠন, এসি ডাইনামোটা ভালো করে করবে। আচ্ছা, তারপর দেখো ডাইনামো মোটরের পার্থক্য আমি আগেই বলে দিয়েছি। 220 ভোল্ট ডিসি অপেক্ষা, এটাও আগে বলে দিয়েছিলাম 220 ভোল্ট এসি কেন বিপজ্জনক।
না, 220 ভোল্টের ডিসি লাইন থেকে ভোল্টেজ নেওয়া হলে সেটা সবসময় 220 ভোল্টেই থাকে, কিন্তু 220 ভোল্ট এসি থেকে যখন ভোল্টেজ নেওয়া হবে তখন কী হবে, তার আরএমএস মানটা হয়ে যাবে 311 ভোল্ট। সরি, ভুল বললাম, তার শীর্ষ মানটা হয়ে যাবে 311 ভোল্ট। আরএমএস মানটা হচ্ছে 220 ভোল্ট, আর শীর্ষ মান হয়ে যাবে 220 ইন্টু √2 সমান 311 ভোল্ট। ঠিক আছে, এটা একটা রিলেশন আছে আসলে, আইআরএমএস সমান I0/√2, আইআরএমএস সমান I0/√2 বা ভিআরএমএস সমান V0/√2। এখানে V0টা হচ্ছে শীর্ষ মান। তাহলে 311 ভোল্ট নিশ্চয়ই বেশি, তাহলে কোন শকটা বেশি বিপজ্জনক? 220 ভোল্ট এসি। 3-পিন প্লাগের ছবি দিয়ে দিচ্ছে, দেখো তোমরা তো জানো 3-পিন প্লাগ। ছবি দেখলেই তুমি ব্যাপারটা বুঝতে পারবে কোনটা লাইভ তারের সাথে যুক্ত থাকবে, কোনটা নিউট্রাল তার। আর্থিং কি মুখস্থ করতেই হবে, আর্থিং করার কারণ ভালো করে পড়ে নিও। আচ্ছা, তারপরে হচ্ছে এই দেখো কি সুন্দরভাবে লাইভ তার কার সাথে যুক্ত থাকে, একদম আলাদা আলাদা পয়েন্ট করে করে দেওয়া আছে। নিউট্রাল তার, তার বিভব কত হয়, কার সাথে যুক্ত থাকে, আর্থিং তার কোথায় লাগানো হয়, এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কালারগুলো যেমন পুরনো নিয়ম এবং আন্তর্জাতিক নতুন নিয়ম, সুন্দরভাবে কালারগুলো দেওয়া আছে। এগুলো দেখলে বেশি মনে থাকবে, তাই না? আর ফিউজের পরিবর্তে কী ব্যবহৃত করা হয়, এই এমসিবি, জানো তোমরা, মিনিয়েচার সার্কিট ব্রেকার। দেখে যাবে এখনকার বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই দেখবে ঘরে ঢোকার মুহূর্তে উপরে এমসিবি রয়েছে। এমসিবি এটা অটোমেটিকভাবে যখন এই ভোল্টেজ কিছু পরিবর্তন হয়, মানে ভোল্টেজের পরিমাণ বেড়ে গেল হঠাৎ করে, এবার ওখানে শর্ট সার্কিট হতে পারে, তখনই কিন্তু এমসিবিটা নেমে যায় বা উঠে যায়, মানে কারেন্টটা ডিসকানেক্ট হয়ে যায় অটোমেটিক। আগে কী হতো, ফিউজ চলে যেত, আবার সেই ফিউজ খোলো, আবার তার লাগাও, ঠিক আছে? এখন কিন্তু এমসিবি থাকলে সুবিধা আছে, নেমে গেল তুমি উঠিয়ে দিলে, অন করে দিলে। আচ্ছা, এবারে গাণিতিক সমস্যা দেখো কি সুন্দরভাবে ফর্মুলাগুলো দেওয়া আছে। প্রত্যেকটা ফর্মুলা এগুলো কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? প্রতিটা ফর্মুলাকে তোমাকে জানতে হবে, কারণ ফর্মুলাগুলো বুঝতে হবে, বিশেষ করে মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। বুঝলে পরে তবে তুমি অঙ্কগুলো করতে পারবে। এবং সবথেকে যেটা এখানে ভালো আছে, এখানে যতগুলো অঙ্ক আছে কেউ যদি এগুলোকে প্র্যাকটিস করে নেয়, আমি 100% শিওর তার জলতরীর চ্যাপ্টার থেকে কিন্তু তার কোনো অঙ্ক আটকাবে না, একদম শিওর। এত সুন্দরভাবে অঙ্কগুলো এখানে যে কটা অঙ্ক দেওয়া আছে, কোনো অঙ্ক আটকানোর আর কোনো সম্ভাবনাই নেই, এটা যদি কেউ ভালো করে প্র্যাকটিস করে নেয়। যারা তুমি ফিজিক্যাল সায়েন্সে 100তে 100 পেতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই অঙ্কগুলো একবার চোখ বুলিয়ে নিও, বা তুমি পাচ্ছ কি না সেটা দেখে নিও। হ্যাঁ, এখান থেকে কোনো অঙ্ক যদি বুঝতে না পারো আমাকে জানাবে, আমি অবশ্যই কিন্তু অঙ্কগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে? তো মোটামুটি আমি তোমাদের জলতড়িৎ সম্পর্কে একটা আইডিয়া দিলাম, আশা করছি এটা কাজে লাগবে। এবং এখান থেকে তুমি এইটা যদি ভালো করে 2 দিন ধরে পড়ে নাও না, তাহলে দেখবে তুমি যে কোনো টেস্ট পেপার থেকেও যেখান থেকেও কোশ্চেনগুলো করতে পারছো, ঠিক আছে? আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে সব বলে দেবো।